আসসালামু আলাইকুম। যতদিন পৃথিবীতে মানুষ যা চাচ্ছে তাই পাচ্ছে না, যেটুকু খেতে চাচ্ছে সেটুকু খেতে পারছে না, যা পড়তে চাচ্ছে তা পড়তে পারছে না, এই সমাজ আমরা যতদিন না পর্যন্ত অর্জন করতে পারবো ততদিন পর্যন্ত রাজনীতি থাকবে। আর রাজনীতি থাকলে রাজা থাকবে, নীতিও থাকবে। কিন্তু সেই রাজার যখন নীতি থাকবে না, রাজার আইন এবং সংহতি দিবস হিসেবে এই 7 নভেম্বর 1975 সালের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, দুর্ঘটনা, কু, কাউন্টার কু, বিপ্লব, প্রতি বিপ্লবের একটি মীমাংসা টেনে দেয়। এই 75-এ শুধুমাত্র বিপ্লবই নয়, আমরা আজকে আলোচনা করব আমাদের পৃথিবীতে এই বাংলার বুকে ঘটে যাওয়া বিভিন্ন বিপ্লবগুলো নিয়ে। এই বিপ্লবের ফলে আমাদের এই পৃথিবীটা, আমাদের এই সমাজ ব্যবস্থাটা, আমাদের এই জীবনটা একটা শেপে এসে দাঁড়িয়েছে কীভাবে, এটা আজকে আমরা গল্প শুনবো, আমরা আজকে আলোচনা করব। এবং আমাদের অনুষ্ঠানের শেষে আমরা একটা ছোট্ট একটা প্রামাণ্যচিত্র রেখেছি, সেই প্রামাণ্যচিত্রটি আজকে আমরা সবাই মিলে উপভোগ করব। আপনারা জানেন আমাদের এই 7 নভেম্বর একটি পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। জুলাই আগস্টের 24-এর যে বিপ্লব, এই বিপ্লবটি আমরা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। আমরা চিকিৎসক সমাজ, আমরা অন্যান্য যে শ্রেণী পেশার মানুষ আছে তাদের থেকে সম্পূর্ণ আলাদাভাবে এই জুলাই আগস্টের বিপ্লবটিকে বুকের মধ্যে ধারণ করি। কারণ জুলাই আগস্টের যে বিপ্লব, এই বিপ্লবে এখন পর্যন্ত প্রায় 2000-এর অধিক মৃত্যু হয়েছে, 50,000-এর উপরে মানুষ বিভিন্ন মাত্রায় হতাহত হয়েছেন, প্রায় 1800 জন মানুষ বিভিন্ন মাত্রায় তার দৃষ্টিশক্তি হারিয়েছেন। আমরা এই মানুষগুলোকে নিবিড়ভাবে সেবা দিয়েছিলাম। আমাদের এই কষ্টটা, এই বিপ্লবের যে একটা আলাদা দিক আছে, এটা আমাদের মধ্যে, আমাদের চিকিৎসকদের মধ্যে এটা অন্যভাবে এসে ধরা দেয়। আর তাই আজকে 7 নভেম্বর বিপ্লব এবং সংহতি দিবসে আমরা জুলাই আগস্টের হতাহতদের দ্রুত রোগ মুক্তির কামনা করে দোয়া করব এবং যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করব। আমাদের এই মহতী সভায় আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানের শুরুতে আমরা একটু জাতীয় সঙ্গীত গাইব। আমরা অনেক দিন একসাথে দাঁড়িয়ে কখনো জাতীয় সঙ্গীত অনেক দিন আমরা গাইনি। আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমরা সকলে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সকলে একসাথে জাতীয় সঙ্গীত গাইব। ধন্যবাদ। ধন্যবাদ। অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করতে আসছেন ডক্টর শুকরুল্লাহ ইকো, তিনি শিশু বিভাগে সহকারী রেজিস্ট্রার। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب আমি কি তোমার বক্ষ তোমার কল্যাণে প্রশস্ত করে দেইনি? আমি অপসারণ করেছি তোমার ভার, যা ছিল তোমার জন্য অতিশয় কষ্টদায়ক, এবং আমি তোমার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করেছি। কষ্টের সঙ্গেই তো স্বস্তি আছে, অবশ্যই কষ্টের সঙ্গেই স্বস্তি আছে। অতএব তুমি যখনই অবসর পাও একান্তে ইবাদত করো এবং তোমার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করো। সূরা আল ইনশিরা। ধন্যবাদ ডক্টর ইকো। আমাদের আজকের অনুষ্ঠানটাকে আমরা দুইটি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমরা গল্প শুনবো, আলোচনা করব, এবং দ্বিতীয় ভাগে আমাদের একটি প্রামাণ্যচিত্র আছে, সেটি উপভোগ করব। আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমি আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের সুযোগ্য প্রিন্সিপাল অধ্যাপক ডক্টর খন্দকার মোহাম্মদ ফয়সাল আলম স্যারকে তার উদ্বোধনী শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিপ্লবের একাল সেকাল 7ই নভেম্বর উপলক্ষে এখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সম্মানিত চিকিৎসক সমাজ এবং সম্মানিত অতিথি যারা আছেন সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং এই বিপ্লবোত্তর আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাদের দুটো অংশ এখানে আছে। একটি 7ই নভেম্বর, আমি খুব ছোট ছিলাম আর কি, এখনও আমার স্মৃতিতে আছে আর কি। আরেকটি 36শে জুলাই, যাকে বলা হয় জুলাই বিপ্লব। দুটোই আমি সাক্ষী আর কি। এবং 7ই নভেম্বরের যে ঘটনা, সেখানে জনতা ছিল, সিপাহীরাও ছিল সরাসরি। সেই সময় কিছু সময় 3-4 দিন দেশে কোনো সরকার ছিল না, এবং তারপরেই সিপাহী জনতার যে বিপ্লব, সেখান থেকেই 7ই নভেম্বর উদ্ভূত হয়েছেন আর কি। এবং এখানে 7ই নভেম্বর বিপ্লবকে মানে নেতাকে উদ্ধার করা হয়েছিল, জিয়াউর রহমান সাহেবকে আর কি। আর এই বিপ্লবটা সাধারণ মানুষ করেছে এবং ছাত্ররা করেছে, এবং সেখানে অবশ্যই সেনা সদস্যদের সমর্থন ছিল এবং কিছু সহযোগিতাও ছিল। আসলে একটা বিপ্লব তখন হয় যখন রাষ্ট্র খুব বেশি দূরে সরে যায় তার রাষ্ট্রীয় কাঠামো থেকে আর কি, বা ইচ্ছা থেকে। নৃতাত্ত্বিকভাবে আমরা যা চাই এটা কিন্তু রাষ্ট্রযন্ত্রের বোঝা উচিত বা বুঝতে পারা উচিত, যে জনগণ কি আশা করে, কি আশা করে না। মানুষ সার্বভৌমত্ব আশা করে, স্বাধীনতা আশা করে। এসব কারণে 71 সালে যে জনযুদ্ধ হয়েছিল সেটাও সেই কারণেই হয়েছিল। তো আমাদের আসলে আমরা বারংবার আমরা এরকম একটা অবস্থিতির মধ্যে চলে যাচ্ছি। তো আমরা এখন আশা করি যে এই যে জুলাই বিপ্লব, এটার চেতনাকে ধারণ করতে পারবো এবং এটাকে আমরা ঐক্যের মাধ্যমে ধরে রাখতে পারবো, বহুবিধ দেশি আন্তর্জাতিক চক্রান্তকে রুখতে পারবো, এবং আমরা একটা ভালো দেশ দেখতে চাই। 50-54 বছর হয়ে গেল স্বাধীনতা, যে কারণেই আমাদের সবাই, সাধারণ মানুষ, আমাদের সাধারণ জনগণ, ছাত্র, শিক্ষক, চিকিৎসক, সবাই আমরা ভালো একটা কাঠামো তৈরি করতে চাই আর কি, যে কাঠামোতে আমরা সবাই যেন কেউ যেন বঞ্চনার শিকার না হয়, তার যোগ্যতা অনুযায়ী তার যেন সে ফলাফল পায়। কোটা আন্দোলনটা শুরু হয়েছিল জুলাই বিপ্লবে, যে কোটা নিয়ে আর কি। কোটাতে একটা বৈষম্য তৈরি হয়ে যায়, একে অত কোটা, তাকে কত কথা, কিন্তু আসলে সম্পূর্ণটাই মেধার ভিত্তিতে হওয়ার কথা আর কি। মেধার ভিত্তিতে বেশিরভাগ হলে বেশিরভাগ লোকই তার যোগ্যতা কিসের উপর নিরূপণ করা হবে। এবং আপনারা জানি যে আয়াতের কথা বলি কোরআন শরীফে, যে যা জানে না এবং যে জানে তারা কি কখনো সমান হতে পারে? দোজ হু নোজ অ্যান্ড নোজ নট আর দে ইকুয়াল। তো এর উপরে কিন্তু ডিফারেন্সিয়েশন করার কথা। মানে আমাদের তো মানুষের তো সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার ইন্টেলিজেন্স, তার বুদ্ধিমত্তা এবং বিবেক, এবং এটার উপরে ভিত্তি করেই আসলে জনসমাজটা রচিত হওয়া উচিত। আর মৌলিক
যে অধিকার এগুলো যেন সবাই পায়, এবং তার মধ্যে একটা অন্যতম অধিকার কিন্তু বাক স্বাধীনতা। সে যেন তার নিজের অভাব অভিযোগ ঠিকভাবে যেন উপস্থাপন করতে পারে। এই হলো আজকের, আমার কাছে এটাই বোধ মনে হয়। আজকের অনুষ্ঠান আলোচনা প্রাণবন্ত হোক এবং যারা আছেন তাদের বক্তৃতায় যেন সমৃদ্ধ হোক, আমরা যেন নির্দেশনা পাই, সেটাই আমরা আশা করি। এখানে নেতৃত্বস্থানীয় চিকিৎসা সমাজের অনেকে আছেন যাদের প্রতি আমাদের আস্থা আছে এবং আস্থা রাখতে চাই। তো সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ স্যার। আমাদের অনুষ্ঠানের 7 নভেম্বর উদযাপনের আহ্বায়ক আমাদের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মনোয়ার তারিক সাবু স্যারকে তার স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহ রহমান রাহিম। আজ 7ই নভেম্বর, ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস। সচেতন চিকিৎসক সমাজের ব্যানারে আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করছি বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের, আপামর জনসাধারণ যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য লাভ কামনা করছি এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি আরও স্মরণ করছি 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম, 90 গণ অভ্যুত্থান সহ সকল শহীদদের। আজকের এই বিশেষ দিনে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি স্বনির্ভর বাংলাদেশের সর্বদ্রষ্টা, স্বপ্নদ্রষ্টা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, সফল রাষ্ট্রনায়ক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমকে। আমি আপনাদেরকে কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে অতি অল্প সময়ে আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন, অনুষ্ঠানকে মহিমান্বিত করেছেন। আমরা দুর্ভাগা জাতি, বিভিন্ন সময় বিপ্লব করেছি নিজেদের অধিকার আদায়ের জন্য, রক্ত দিয়েছি, প্রাণ দিয়েছি, কখনো বহিঃশত্রুর বিরুদ্ধে, কখনো দেশীয় স্বৈরাচারের বিরুদ্ধে। নিজেদের অধিকার আদায়ের পাশাপাশি বিপ্লব ভাষার জন্য, ভূমির জন্য, স্বাধিকার, সার্বভৌমত্ব, স্বাধীনতার জন্য। নিষ্ঠুর নৃশংস অত্যাচারী স্বৈরশাসক বারবার যুগে যুগে খুব লেপ খেয়েছে শকুনের মতো। জনতা জেগে উঠেছে, প্রতিবাদ করেছে, বুকে তাজা রক্ত দিয়ে অধিকার আদায় করেছে। 52, 69, 71, 90 খেটে খাওয়া মানুষ, ছাত্র, সিপাহী, সেনাসহ সর্বস্তরের মানুষ সশস্ত্র সংগ্রামের মাধ্যমে এনেছে ফিরিয়ে স্বাধীনতা। কিন্তু হায়, এই অর্জন ভুলুণ্ঠিত হয় অল্প কিছুদিনের মধ্যেই। স্বাধীনতার আলো অন্ধকারে পর্যবসিত হয়। আওয়ামী লীগ ও শেখ মুজিবের বাকশালী শাসন, শাসন নয়, এটি দুঃশাসন। নিভে গেল সকল আলো, অন্ধকার আর অন্ধকার। প্রতিটি সেক্টরে অপশাসন, অত্যাচার, হত্যা, নির্যাতন হয়ে ওঠে নিত্যদিনের সঙ্গী। এমত অবস্থায় 75-এ 15 আগস্টের পট পরিবর্তন, নতুন সরকার গঠন, কিন্তু সেই আওয়ামী লীগ, থমথমে পরিস্থিতি। কি হবে আমাদের স্বাদের বাংলাদেশের? এরই পরিক্রমায় আসে নভেম্বর হত্যা, সেনাকু, টালমাটাল প্রিয় স্বদেশ, বিপন্ন সার্বভৌমত্ব, আটক সেনাপ্রধান জিয়াউর রহমান। কিন্তু তাকে আটকে রাখা যায়নি। ক্ষোভে ফেটে পড়ে সিপাহী জনতা। স্বতঃস্ফূর্ত বিপ্লবের মাধ্যমে সেনানিবাসে বন্দির অবস্থা থেকে সিপাহী জনতা মুক্ত করে আনেন তাদের ভালোবাসা, তাদের আস্থার প্রতীক জিয়াউর রহমানকে। 7ই নভেম্বর 75 জাতি খুঁজে নেয় তাদের কাণ্ডারি, নতুন প্রভাত, নতুন সূর্যোদয়। এতদিনে স্বাধীন জাতি মাথা উঁচু করে চলার মতো রাষ্ট্রনায়ক পেল, দেশ হলো স্থিতিশীল, মানুষ পেল স্বস্তি, আন্তর্জাতিক সম্মান। কিন্তু আমরা বড়ই দুর্ভাগা, এই উত্থান স্থায়ী হয়নি। অগ্রগতি থেমে যায়, ভেঙে যায় স্বপ্ন। 30শে মে 1981 বিপদগামী সেনাদের হাতে নিহত হন শহীদ রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান। সারা জাতি স্তম্ভিত হয়ে যায়। শোকে মোহমান জাতি, সীমাহীন অন্ধকার, পিছিয়ে পড়া, স্বৈরাচারের সাথে দুঃশাসন। আবার 90-এর গণ অভ্যুত্থান, আবার বিপ্লব। স্বৈরশাসকের সাথে স্বৈরশাসনের বিরুদ্ধে স্বাধীন মত প্রকাশের জন্য, নিজেদের অধিকারের জন্য
গণতন্ত্রের জন্য শহীদ হন ডাক্তার শামসুল হক মিলন 27 নভেম্বর। এই মোমেন্টাস আন্দোলন সংগ্রামকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যায়। 6 ডিসেম্বর 90 স্বৈরাচার মুক্ত হয় বাংলাদেশ, সবার মুখে হাসি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। 91 নির্বাচন, বিপুল ভোটে বিজয়ী, মাটি ও মানুষের মা, গণতন্ত্রের মানুষকন্যা, আপসহীন জননেত্রী বেগম খালেদা জিয়া। শুরু হয় গণতন্ত্রের অগ্রযাত্রা। কিন্তু এই গণতান্ত্রিক যাত্রা বারবার হোঁচট খেয়েছে। আওয়ামী লীগ ফ্যাসিবাদী শক্তি আবার দেশ শাসন আসীন হয়। 5 বছরের দুঃশাসনে আবার গণতন্ত্র, আওয়ামী ফ্যাসিবাদী শক্তি আন্তর্জাতিক দোষের মাধ্যমে দেশ শাসনে আসীন হয়। 15 বছরে তাদের নিষ্ঠুরতা, নির্মমতা, অপশাসন, দুর্নীতি, গুম খুন, নির্যাতন তাদের সকল রেকর্ডকে ভঙ্গ করে। মার খেতে খেতে মরতে মরতে দেওয়ালে পিঠ থেকে যাওয়া মানুষ, অসম সাহসী ছাত্ররা, তাদের সাথে আপামর জনতা, খুনি হাসিনাও তার দোসর, একে একে খুন করে, হত্যা করে আন্দোলনকারীদের, নিরস্ত্র নিরীহ শিক্ষার্থীদের, প্রাণ যায় ছাত্র, পথচারী, সাধারণ মানুষ, এমনকি বাদ যায়নি আপন নিবাসে নিজ ঘরে ঘুমিয়ে থাকা শিশুটিও। রক্ত আর গুলি আর রক্ত, শত তাজা প্রাণ ঝরে যায়, হাজার হাজার আহত, বহু মানুষ সারা জীবনের জন্য পঙ্গু। কিন্তু এ রক্ত বৃথা দিতে দেয়নি ছাত্র জনতা। 5ই আগস্টের গণবিপ্লবের তোড়ে ভেঙে যায় খুনি পিশাচের সাম্রাজ্য। বাঁধ ভাঙা জোয়ার, বলগাহীন মানুষের স্রোত মানেনি বাধা। আবার আমরা মুক্ত হই, স্বাধীন মাতৃভূমি, সকালের সূর্য, পূর্ণিমার চাঁদ। আমরা আর কি চাই? কোনো কিছুর দরকার নাই, প্রাণ ভরে শ্বাস তো নিতে পাচ্ছি। মানুষ ছিলাম না, অমানুষ মনে হতো, এবার তো মানুষ মনে হয়। কিন্তু বসে থাকলে চলবে না, মাতৃভূমিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এত রক্তের বিনিময়ে অর্জিত অর্জন আমরা বৃথা যেতে দিব না। তৈরি করতে হবে দৃঢ় ঐক্যের বন্ধন। এই পিশাচের কালো থাবা, শকুনের চোখ আমাদের প্রিয় মাতৃভূমির উপর, প্রিয় দেশের উপর আবার ফিরে আসতে চাই। খুবলে খেতে চাই স্বাধীনতা, আমাদের পতাকা, আমাদের অর্জন, আর বিভেদ নয়। আমরা ঐক্যবদ্ধ, দেশকে এগিয়ে নেব, আর নয় ভেদাভেদ, হবে এবার বৈষম্যহীন স্বপ্নের স্বদেশ। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ স্যার। রক্ত যদি স্বাধীনতার মূল্য হয়, বাংলাদেশ সেই মূল্য বারে বারে অনেক বেশি দামে শোধ করছে। আমরা এই পর্যায়ে রক্তরোগ বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডক্টর মোর্শেদজামান মিয়া স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 7ই নভেম্বর বিপ্লবের একাল এবং সেকাল। 7ই নভেম্বর আমার জন্ম হয় নাই, কিন্তু আমরা শুনেছি ইতিহাসের বাঁকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তার মতো করে সবসময় ইতিহাস রচনা করে মানুষের মধ্যে বিভ্রান্ত ঢুকিয়ে ফেলেছে। সেই বিপ্লব ছিল সেনা এবং জনগণের বিপ্লব, যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে বহুতান্ত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। আজকে আমরা যে গণতান্ত্রিকভাবে কথা বলতে পারছি, সেই চেতনা তৈরি হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে, যিনি বাংলাদেশের সংবিধানে সেকুলারিজম বাদ দিয়ে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস স্থাপনকে সংযোজিত করেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে এক সংবিধানকে শুরু করতে পেরেছিলেন। সেই চেতনা, যে চেতনা বীজ বপন করেছিলেন, কিন্তু আমরা সেই চেতনা ধরে রাখতে পারিনি, চেতনা লালন করতে পারিনি, পালন করতে পারিনি। সেজন্য আমরা দেখছি যে আমরা বাংলাদেশে জন্ম হলো, আমাদেরকে ফিরে নিয়ে যেতে চাই বাঙালি হিসাবে। আমি যদি একটা বাঙালি, আমার নৃতাত্ত্বিক পরিচয়, আমি যদি চিন্তা করি আমি বাঙালি, তাহলে বাংলা ভাষায় যারা কথা বলেন তারা সবাই হচ্ছেন আমরা বাঙালি। সেখানে কার অবস্থান? সেখানে ব্রাহ্মণের অবস্থান সর্ব উপরে, ব্রাহ্মণের নিচে আমাদেরকে নিয়ে আনতে চাই। কিন্তু যখন আপনি বাংলাদেশি বলবেন, তখন আপনার একটা রাজনৈতিক সীমারেখাকে আপনি চিন্তা করবেন যে আপনি বাংলাদেশের অধিবাসী, বাঙালি জাতীয়বাদের অধিবাসী। সেখানে কারা আছে? 90% মুসলমান আছে। তাদেরকে নিয়ে, তাদের মানুষের মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে একটি দেশের জন্ম হয়েছে, দেশের একটা স্বপ্ন তৈরি হয়েছে। কিন্তু সেটাকে ভেঙে যদি আপনি বাঙালি চিন্তা করেন, তাহলে ব্রাহ্মণকে আপনি উপরে নিয়ে আসার জন্য চেষ্টা করবেন। আমি অন্য শ্রেণী, ইভেন হিন্দু, যারা নিম্নবর্ণের হিন্দু আছে, তাদেরকেও এই সমাজের ভিতরে অংশ দেওয়া হয়নি। সুতরাং আমাদের চিন্তা করতে হবে, 7ই নভেম্বর বিপ্লবের পর শহীদ জিয়াউর রহমান যে জিনিস তৈরি করে গেছেন, সে আদর্শ হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদ এবং মুসলমান জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলিত একটি সংবিধান।
প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের যেভাবে বিদায় হয়েছিল, তার কন্যা ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে বিদায় হয়েছে, সেখানে কিন্তু একটা জিনিস দাঁড়িয়ে আছে যে বাঙালিত্ব তৈরি করার জন্যে আমাদের সন্তানদেরকে পাঠ্যপুস্তকগুলোতে লক্ষণ সেনের ইতিহাস পড়া হয়, কিন্তু এখানে মুসলমান যারা বিজয় নিয়ে এসে আমাদেরকে মুসলমান বানিয়েছে তাদের ইতিহাসকে আস্তে আস্তে তুলে ফেলেছি। একইভাবে বিজেপির যে অখণ্ড ভারতে যে মানচিত্র তৈরি করা হয়েছে, সেখানে বাংলাদেশের কোনো অবস্থান নেই, রাষ্ট্রের কোনো অবস্থান নেই, মুছে দেওয়া হয়েছে। সুতরাং বিজেপি এবং আওয়ামী লীগের পেতাত্তারা দুটোকে বাংলাদেশের মানচিত্রকে মুছে এক জায়গায় নিয়ে যাওয়ার তারা চেষ্টা করে গেছে। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ যারা মুসলমান, যারা বাঙালি জাতীয়তাবাদের চিন্তা করি, তারা কখনো এই জিনিসকে প্রতিবাদ করি না, লালন করি না, আমার সন্তানকে শিখায় নেই। কিন্তু জুলাইয়ের বিপ্লব আমাদের সেই চোখকে খুলে দিয়েছে। আমরা যখন ভয় পাচ্ছিলাম আমার সন্তানরা বাংলাদেশি হিসাবে গড়ে উঠবে কিনা, তারা চিন্তা করবে কিনা, নাকি শুধুমাত্র শেখ মুজিব সকাল বিকাল এক অধ্যাদেশ নিয়ে চলবে আর মেধাহীন করে গড়ে তুলবে, যেখানে ভারতীয়রা এসে আমাদের এখানে বড় বড় চাকরি বাকরি সব কিছু, ব্যবসা বাণিজ্য সব কিছু তারা নিয়ে যাবে। কিন্তু আমরা দেখলাম তারা আমাদের চোখ খুলে দিয়েছে। 15 বছর এত ফ্যাসিস্ট শেখ মুজিবের ছবি, গান, কবিতা, ইতিহাস মিথ্যা রচনা করার পরেও আমাদের নতুন জেনারেশন তাদেরকে অ্যাকসেপ্ট করেনি বলে তারা গ্লোবাল নাগরিক বলে, তারা বাংলাদেশি নাগরিক বলে এই বিপ্লব দিয়ে একজন ফ্যাসিস্টকে বিদায় করতে পেরেছে। সুতরাং 7ই নভেম্বরের চেতনা যে বীজ বপন হয়েছিল, এই বীজ আছে এবং থাকবে, এবং এই চেতনা আমাদেরকে লালন করতে হবে এবং এর বিকশিত করতে হবে। এখানে আমাদের সমস্যা, আমরা এটাকে বিকশিত করতে পারছি না। আজকে জাতীয়তাবাদে যারা চেতনা লালন পালন করেন, যারা ইসলামের চেতনা লালন পালন করেন, তাতে এক এবং ঐক্যবদ্ধভাবে আমাদের উচিত হবে আমাদের নৃতত্বকে জানা, বোঝা এবং সেই অনুযায়ী আমাদের দেশ এবং জাতিকে গড়ে তুলে নেওয়ার জন্য সবাই প্রচেষ্টা চালাবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে তার চমৎকার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষক সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক এবং অ্যানেস্থেশিয়া বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ লতিফুর রহমান অপু স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। 7ই নভেম্বর বিপ্লবের সেকাল এবং একাল, এই অনুষ্ঠানে উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে ঐতিহাসিক 7ই নভেম্বর, যেটা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, 1975 সালে যখন এটা হয়, তখন আমরা কিন্তু ছোট না, আমরা তখন ইন্টারমিডিয়েটে পড়ি এবং আমাদের স্পষ্ট মনে আছে এই ঘটনাগুলো। এবং এই ঘটনার আগের যা রেশ ধরে এই জিনিসগুলো হয়েছে, 1971 সালের স্বাধীনতা যুদ্ধ। এই স্বাধীনতা যুদ্ধে 26শে মার্চ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই ঘোষণা কিন্তু আমরা শুনেছি। আমি তখন চিটাগাংয়ে থাকতাম, ক্লাস 9-এ পড়ি, এবং রেডিওতে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণা আমরা শুনেছি। এবং সেই ঘোষণা শুনে কিন্তু আমরাও সেই সময় বড় ভাইদের সাথে গিয়ে, তখন চিটাগাং পোর্ট থেকে যে আর্মিদের গাড়িগুলো ক্যান্টনমেন্টের দিকে বা অন্যান্য দিকে আসছে, আমরা তখন বড় ভাইদের সাথে গিয়ে বিভিন্ন যে অ্যারো দেওয়া ছিল যে চিটাগাং ক্যান্টনমেন্ট, ওগুলোকে আমরা ফেলে দিয়ে তারা যেন ডিরেকশনটা না পায়, ওই মুহূর্তে যেটা মনে হয়েছে আমরা সেই হিসাবে আমরাও কিন্তু অংশগ্রহণ করি। তার পরবর্তীতে এই 1975 সালের যেই 7ই নভেম্বর যে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস হলো, 2 তারিখে সেনাপ্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু তখন বন্দী হয়ে যান। 3 তারিখে যে কুটা হয়, তারপরেতে জেলখানাতে হত্যাকাণ্ড হয়। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এত বেশি পপুলার ছিলেন সিপাহীদের মধ্যে, আর্মিদের মধ্যে এবং জনগণের মধ্যে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে বন্দী রাখা যায়নি। এবং 6 তারিখ রাত্রে তাকে কিন্তু সিপাহী জনতা তাকে বন্দিশালা থেকে কিন্তু মুক্ত করে নিয়ে আসেন। এবং 7 তারিখেই তাকে নিয়ে এসে আবার দায়িত্ব দেওয়া হয় এবং তার মাধ্যমে কিন্তু অনেক কিছু ঘোষণা দেওয়ানোর চেষ্টা করা হয়েছিল, এবং যার মাধ্যমে কিন্তু আর্মিদের চেইন অফ কমান্ডটা যেন নষ্ট হয়ে যাও সেটা কিন্তু চেষ্টা করা হয়েছিল। কিন্তু উনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এই জিনিসটা ট্যাকেল করেছিলেন এবং আর্মিদের চেইন অফ কমান্ডটা কিন্তু মেনটেন করেছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি
তার যে সুন্দরভাবে দেশ পরিচালনায় যে অংশগ্রহণ সেটা আমরা দেখেছি, কিন্তু এই জিনিসটা আমাদের আন্তর্জাতিক, দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রে কিন্তু তাকে আমরা বেশি দিন রাষ্ট্র ক্ষমতায় পাই নাই। পরবর্তীতে বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে আমাদের এই জুলাই আগস্ট বিপ্লব যেটা হলো, এখানে ছাত্র জনতা, শিক্ষক সবার অংশগ্রহণে যে এই আন্দোলনটা হলো, কোটা আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আমরা এখানে সুন্দরভাবে এখানে উপস্থিত হতে পেরেছি এবং আমরা আমাদের বক্তব্য রাখতে পারছি। সেখানে যারা শহীদ হয়েছেন, শহীদ শাহিদ, মুগ্ধ, তাদেরকে আমরা স্মরণ করছি। এবং এই বৈষম্য বিরোধী কথা বলতে গেলে আমাদের বিভিন্ন সমাজের মধ্যে আমরা চিকিৎসক সমাজ কিন্তু সবচেয়ে বেশি বৈষম্যের শিকার, ক্যাডার থেকে শুরু করে সব সঙ্গে আমরা বৈষম্যের শিকার। পরবর্তীতে এই বৈষম্য আন্দোলনের সুফলটা যেন আমরা সবাই ভোগ করতে পারি, চিকিৎসক সমাজ এবং সবাই যেন আমরা এটা ভোগ করতে পারি, আমরা যেন আমাদের কথা ঠিকমতো বলতে পারি এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের রাজশাহী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং বর্তমানে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর AKM গোলাম কিবরিয়া ডন স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, রাজশাহী মেডিকেল কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর ডক্টর খন্দকার ফয়সাল আলম, আমার সামনে উপবিষ্ট প্রাক্তন BMA নেতৃবৃন্দ ডক্টর অসীম হোসেন, মোফাক্কার ইসলাম, আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং আরও উপস্থিত আছে আমার সন্তান প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। জুলাই আগস্ট পরবর্তী সময়ে আমরা এমন একটা সময় উপস্থিত হয়েছি যখন আমরা রাষ্ট্রীয় যে স্তম্ভগুলো আছে, বিচার বিভাগ, আইন বিভাগ, নির্বাচন কমিশন, সবগুলো প্রায় ধ্বংসপ্রাপ্ত। আমরা এমন এক সময় আমরা আজকে উপস্থিত হয়েছি তখন এগুলোকার মেরামত চলছে কিংবা পুনর্গঠন চলছে। এখন প্রতিষ্ঠানগুলো এমনভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ড্যামেজের পরিমাণ এত বেশি হয়েছে, এগুলো আদৌ রিপেয়ার করা যাবে কি না, নাকি নতুন পুনর্গঠন করতে হবে, সেটা ভাবার বিষয় এসছে। যে কারণে দেশবরেণ্য নোবেল লরিয়েট প্রফেসর ডক্টর ইউনূসের সাথে অনেক অভিজ্ঞ অন্তর্বর্তী সরকারের সদস্য থেকেও 3 মাস হয়ে গেল প্রায়, কতটা মেরামত করতে পারছে বলে আমরা মনে করতে পারছি না। আমরা এই মুহূর্তে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখছি না। আমরা যদি রাস্তায় বেরোই, তাহলে যে কোনো একটা মোড়ে যদি যাই, তাহলে ট্রাফিক সিগন্যালিং, ট্রাফিক ব্যবস্থা দেখলে এটা তার দৃশ্যমান হয় আর কি। আমরা দেখেছি পুলিশরা দাঁড়িয়ে আছে, তাদের বডিটা আছে, বাট কিন্তু তার প্রাণটা নাই। প্রাণটা নাই কেন? তার যে বিগত 15 বছরের যে অপকর্ম, সেই অপকর্মের অনুসারে সে কিন্তু প্রায় শেষের দিকে যাচ্ছে আর কি। তো এই হচ্ছে অবস্থা। এই সমস্ত ভাববার বিষয় রাষ্ট্রযন্ত্র বা রাষ্ট্র প্রক্রিয়া তারা করবে। আমরা ছাত্র, আমরা শিক্ষক, আমরা কর্মচারী, আমাদের সামনে কি আছে, কি দেখেছি বিগত 15 বছরে আমাদের রাজশাহী মেডিকেল কলেজের কী অবস্থা, এটা আমাদের একটু জানতে হবে, আমাদের একটু বলতে হবে, আমাদের একটু শুনতে হবে। আমরা দেখেছি যে নির্যাতন, লাঞ্ছনা, বঞ্চনা শিক্ষকদের প্রতি। শিক্ষকদের কি নিয়মিত প্রমোশন হয়েছে একটা গোষ্ঠীর, যে কারণে আমাদের এখন যোগ্য লোকের অভাব। আমাদের অনেক প্রতিষ্ঠান আমরা যোগ্য লোক দিয়ে পূরণ করতে পারছি না। এখানে ডিজি অফিস চেঞ্জ করছে, বাট আমাদের লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাদেরকে যোগ্য তৈরি করতে দেওয়া হয় নাই। আমি একটু উদাহরণ দিই। আমি 2008 সালে আমি এখান থেকে বেরিয়ে যাই। আমি যখন ফিরে আসি 2019, 11 বছর আমি নাই। আমার প্রমোশন হলো, লাস্ট প্রমোশন হলো 2021 সালে। 21 সালে আমার হচ্ছে রিটায়ারমেন্টের সময়। তখন কি হলো? অ্যাসোসিয়েট প্রফেসর কনভার্ট হলো। কেন হলো? এই জন্য হলো যে ওই সময় তাদের প্রমোশন করতে দেওয়ার কোনো লোক ছিল না, বাধ্য হয়ে আমাকে করতে হয়েছে। এবং ওই 21 সালের ডিসেম্বরে আমার চাকরি শেষ। তো এই যদি অবস্থা হয়, তাহলে একটা দেশের কিভাবে একটা ডিসিপ্লিন থাকবে আর কি। এরপর বলি আমরা চাঁদাবাজি। আমরা এগুলো একটু অন্য প্রসঙ্গ হলো বলতে চাচ্ছি আর কি। বিগত 15 বছর রাজশাহী মেডিকেল কলেজে চাঁদাবাজির পরিমাণ কি আমরা জানি।
যে কোনো আয়োজনে যে কোনো অনুষ্ঠানে কি সংসদ ইলেকশন কি মেয়র ইলেকশন, এবং প্রত্যেকটা টিচারকে প্রবাসে এত টাকা, অ্যাসের প্রবাসে এত টাকা, এত টাকা, একটা প্রোগ্রাম করতে কত টাকা লাগে। আর আমাদের প্রায় 200-300 টিচার ছিল। সো এইগুলো যদি গুণ করে দেখা যায় লক্ষ লক্ষ টাকার অবস্থা, এই টাকাগুলো কোথায় যেত, এগুলো একটা বিষয়। আমরা এটা বাদ দিলাম, আমরা ছাত্রদের অবস্থায় আসি। আমরা দেখি যে ছাত্ররা হোস্টেলে থাকতে পারে না, অথচ হোস্টেলে কিন্তু সিটের কোনো অভাব নেই। আমরা এমনও শুনেছি যে একটা ঘরে একজন ছাত্র ছিল, 3জন ছাত্রের সিটের জায়গায় একজন থাকতো। সেখানে একটা বিলাসবহুল হোটেলের শ্যুটের মতো করে রাখা হতো, এসি থাকতো, ফ্রিজ থাকতো, সোফা থাকতো। তো এইটা করতে দেওয়া হলো কেন? এটা দেখভালের দায়িত্ব কার? হোস্টেলের সুপার, ভাইস প্রিন্সিপাল, এগুলো আমরা দেখে আসছি। এমনকি ছাত্রদের ক্লাস করতে দেওয়া হতো না, ক্লাস করতে দেওয়া হলেও সেন্ট আপ করতে দেওয়া হতো না। এডুকেট পার্সেন্টেজ থাকার পরেও সেন্ট আপ হলো, পরীক্ষার সময় কী করা হতো? একে একে পাশ করাতে হবে, একে একে ফেল করাতে হবে। এটা কী ধরনের টিচার, কী ধরনের আমাদের অভিভাবক, কী ধরনের আমরা শিক্ষক, এগুলো আমাদের করতে হয়েছে। এগুলো আর এখন হওয়া যাবে না। এর মধ্যে আমাদের কর্মচারীর মধ্যেও আমাদের এরকম অনেক লাঞ্ছনা বঞ্চনার শিকার আছে। তা আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা আইনের শাসন চাই, আমরা সুশাসন চাই। আমাদের এই সমস্ত করতে গেলে আমাদের নিজেরও পরিবর্তন হতে হবে, আমাদের আগমন প্রস্থান ঠিক হতে হবে, আমাদের ছাত্র শিক্ষক এবং রোগী নিয়ে আমাদের সদাচরণ করতে হবে, এবং আমরা সামনের দিকে এগিয়ে যাব, এই আশা ব্যক্ত করে আমরা আপনাদের শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। আসলে আমাদের অনেকের অনেক মনের মধ্যে অনেক কথা জমা আছে। আমাদের আলোচনা সভার আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এই পর্যায়ে আমি বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি রাজশাহী মেডিকেল কলেজের কমিউনিটি বিভাগের প্রাক্তন অ্যাসোসিয়েট প্রফেসর এবং রাজশাহী বিএমের 2 বারের নির্বাচিত সেক্রেটারি ডক্টর মুফাকারুল ইসলাম স্যারকে। আসসালামু আলাইকুম। 7 নভেম্বরের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রাজশাহী মেডিকেল কলেজের অনারেবল প্রিন্সিপাল, রেসপেক্টেড টিচার্স, স্টুডেন্টস, প্রথমেই আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। 7 নভেম্বরের উপলক্ষে বিস্তারিত আলোচনা হয়েছে, অনেকেই বর্ণনা দিয়েছেন। এটা কালক্রমে অনেকগুলো ঘটনা ঘটেছে। 7 নভেম্বর কেন হয়েছিল তার একটা প্রেক্ষাপট ছিল, প্রত্যেকটি ঘটনারই একটা প্রেক্ষাপট থাকে এবং ফলশ্রুতিতে এই ঘটনাগুলো ঘটে থাকে। 7 নভেম্বর হয়েছিল আপনারা জানেন, হয়তো আপনাদের অনেকেরই এখানে যারা উপস্থিত আছেন তাদের অনেকেরই হয়তো সেই ইতিহাসটার সাক্ষী হওয়ার সুযোগ হয়নি, তবে আমাদের হয়েছে। আমাদের ডাক্তার লতিফুর রহমান বলে গেছে, আমরা সেই সময় ইন্টারমিডিয়েটের পরীক্ষার্থী ছিলাম। তো 7 নভেম্বর ঘটার আগে যে ঘটনা হচ্ছে সেটা হচ্ছে যে 3 তারিখ থেকেই একটু দেশের পরিস্থিতি, তার আগে তো আপনাদের একটু জানেন আপনারা যে 15 আগস্টের সেই পট পরিবর্তনের পরে যারা সেই 15 আগস্টে যাদেরকে বীর বলা হয়ে থাকে, সেই 6 জন সামরিক কর্মকর্তা তারা তাদের সেনাবাহিনীর তাদের অস্ত্রশস্ত্র সহ ট্যাঙ্ক সহ তারা বঙ্গভবনে আশ্রয় নিয়েছিল এবং বঙ্গভবনেই ছিল। কারণ ক্যান্টনমেন্টে তখন খালেদ মোশাররফ এবং সাফায়াত জামিল ছিলেন ঢাকা ব্রিগেডের কমান্ডার এবং খালেদ মোশাররফ ছিলেন সিজিএস। এই দুজন তখন বলছিলেন যে এক দেশে 2 সেনাবাহিনী থাকতে পারে না এবং তারা 2 নেতৃত্ব কখনোই থাকতে পারে না, যার ফলশ্রুতিতে তারা পাল্টা একটা কু করার পরিকল্পনা করছিলেন। এবং এর মধ্যে দেখা গেছে যে 6 জন যে সেনা কর্মকর্তা যারা বঙ্গভবনে ছিলেন তাদের অস্ত্রশস্ত্র সহ ট্যাঙ্ক সহ তারা অনেকটা কোণঠাসা হয়েছিলেন এবং ডক্টর খন্দকার মোস্তাক সেই সময়কার রাষ্ট্রপতি তার মন্ত্রিসভা সহ ওই বঙ্গভবনে অবস্থান করছিলেন। এর মধ্যেই দেখা যায় যে 2 তারিখ রাত্রে যে সামরিক বাহিনীর যে সদস্যরা বঙ্গভবনকে প্রোটেক্ট করছিল তারা সবাই ওখান থেকে সরে যায় এবং তখনই বঙ্গভবনে অবস্থানরত সৈনিকরা বুঝতে পারে যে সামনে একটা কিছু ঘটতে যাচ্ছে। খন্দকার মোস্তাকও সেটা অনুধাবন করেন এবং তখন তার কোনো উপায় ছিল না এবং পরবর্তীতে দেখা গেছে সেই রাত্রেই 3রা নভেম্বরের রাত্রে 2টো ঘটনা ঘটল। একটা হলো যেটা খালেদ মোশাররফ এবং সাফায়াত জামিল এনাদের নেতৃত্বে একটা ফোর্স একটা গ্রুপ এসে বঙ্গভবন ঘেরাও করে ফেলল এবং
আর একটি গ্রুপ, এরা সম্ভবত বঙ্গভবনে যে আটক যারা ছিল সেনা সদস্যরা, তাদেরই একটা গ্রুপ গিয়ে জেলখানায় সেই হত্যাকাণ্ড ঘটায়। এই পরিপ্রেক্ষিতে 3 তারিখ সকালে সেনা সদর থেকে কতজন সৈন্য নিয়ে খালেদ মোশাররফ ক্যান্টনমেন্টে অবস্থান করছিলেন, সাফাত জামিল সেনা সদস্যদেরকে নিয়ে বঙ্গভবনে যান এবং বঙ্গভবনের সরাসরি অস্ত্রসহ ঢুকে পড়েন। তখন ক্যাবিনেট মিটিং চলছিল। এই মিটিংয়ের মধ্যে যখন উনিরা ঢুকে পড়েন, সে সময় সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তখনকার মন্ত্রীরা যারা ছিলেন, কেউ চেয়ারের তলে, কেউ টেবিলের তলে লুকিয়ে পড়েন এবং সাফাত জামিল যে বলেন যে তোমাদেরকে এখানে আত্মসমর্পণ করতে হবে, এবং তারা কয়েকটা শর্ত দেন। শর্তের মধ্যে হচ্ছে যে ওই গণভবন তাদের নিয়ন্ত্রণে নিতে হবে, টেলিভিশন তাদের নিয়ন্ত্রণে নিতে হবে, এবং ইন্টারন্যাশনাল যে সংযোগগুলো ছিল সেগুলো সব বিচ্ছিন্ন করে দিতে হবে। পরবর্তীতে সেখানে একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে এমএজি ওসমানী উনি তখন সেখানে অভিভাবক হিসেবে উপস্থিত হন এবং উনি এই বিষয়টাকে নেগোশিয়েট করার চেষ্টা করেন। এবং এর পরবর্তীতে কিন্তু খালেদ মোশাররফ নেতৃত্ব নিয়ে নেয়। কিন্তু তার আগে একটা চুক্তি হয় যে 6 জন সেনা কর্মকর্তা বঙ্গভবনে ছিল, তারা তাদের পরিবারসহ সন্ধ্যে 6টার দিকে বাংলাদেশ থেকে একটা বিশেষ বিমানে করে তাদেরকে থাইল্যান্ডে যাওয়ার ব্যবস্থা করা হয়। এবং এটার মধ্যস্থতাকারী ছিলেন তৎকালীন মেজর হাফেজ, এবং এটা করার মাধ্যমেই কিন্তু সে সময় আপাতত এক সংঘর্ষকে এড়ানো গেছিল। এর পরবর্তীতে 6 তারিখে জেনারেল জিয়াকে এর মধ্যেই কিন্তু তাকে গৃহবন্দী করা হয়। উনি গৃহবন্দী ছিলেন এবং ক্যান্টনমেন্টের মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছিল। কর্নেল তাহেরের নেতৃত্বে গণবাহিনীর মাধ্যমে ক্যান্টনমেন্টের মধ্যে লিফলেট বিতরণ করে সৈন্যদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি করা হয়েছিল। তাদের মধ্যে অফিসারদের বিরুদ্ধে তাদেরকে বিদ্বেষ জাগিয়ে তোলা হয়েছিল। ফলশ্রুতিতে কিন্তু কিছু সামরিক কর্মকর্তা সেই সময় সৈনিকদের হাতে নিহত হন। এগুলো সব ইতিহাসের কথা, এটা আমার কথা না। তো এই অবস্থাতে খালেদ মোশাররফ জিয়াউর রহমান যখন অন্তরীণ অবস্থায় ছিলেন, তখন কর্নেল তাহের তার সঙ্গে যোগাযোগ করেন, কিংবা জিয়াউর রহমান কর্নেল তাহেরের সঙ্গে যোগাযোগ করেন যে তাকে এই অবস্থা থেকে উদ্ধার করার জন্য। খালেদ মোশাররফ এই সময় ক্যান্টনমেন্টের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেন। এইদিকে কর্নেল তাহের চেয়েছিলেন যে জিয়াউর রহমান যেন শহীদ মিনারে আসেন। শহীদ মিনারে তারা ওই আমাদের আজমজি জুট মিলের শ্রমিকদেরকে সমন্বয় করে ওখানে একটা জনসভার মতো করবেন, এবং সেখানে একটা বিপ্লবী সরকার এবং গণবাহিনী তৈরি করার মতো একটা পরিকল্পনা করা ছিল, যেটা কিনা আমাদের সেনাবাহিনীর শৃঙ্খলা পরিপন্থী। পরবর্তীতে জিয়াউর রহমান এটা বুঝতে পারেন এবং তিনি আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সেনাবাহিনীর যে সুদৃঢ় ঐক্য, এটাকে অখণ্ড অবস্থায় রাখার জন্য উনি সেই সময় সিদ্ধান্ত নেন যে উনি সেই শহীদ মিনারে যাবেন না। এই অবস্থায় কর্নেল তাহের বুঝতে পারেন যে এখানে ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে, এবং কিন্তু ইতিমধ্যেই সেনা সদরে সৈনিকরা রাস্তায় নেমে পড়েছে এবং তারা উত্তেজিত অবস্থায় কয়েকজন অফিসারকে খুন করেন। তার মধ্যে খালেদ মোশাররফ একজন। খালেদ মোশাররফ এবং তার সঙ্গে আরেকজন ছিল, তারা নিহত হন। এইরকম পরিস্থিতিতে পরবর্তীতে জিয়াউর রহমানকে উত্তেজিত সৈনিকরা উদ্ধার করেন এবং তাকে উদ্ধার করে ক্যান্টনমেন্টের হেডকোয়ার্টারে নিয়ে এসে সেখানে তখন পরবর্তীতে নিয়ন্ত্রণটা জিয়াউর রহমানের হাতে আসে এবং উনি সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তার কার্যক্রম শুরু করেন। এবং আমাদের দেশটা একটা আপাতত সেই সময় একটা আপাতত বিপদের হাত থেকে উদ্ধার পায়। এবং পরবর্তীতে জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের দায়িত্ব নেন এবং দেশ গড়ার কাজে মনোনিবেশ করেন। এবং আপনারা জানেন যে সেই সময় বাংলাদেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা এমন দুরবস্থা ছিল যে সেটা অনেক ঘটনা ঘটে গিয়েছিল, দুর্ভিক্ষ হয়েছিল। যা হোক, উনি দেশকে গড়ার কাজে নেতৃত্ব দেন এবং আমাদের দেশকে এগিয়ে নিয়ে যান। কিন্তু পরবর্তীতে আন্তর্জাতিক এবং আমাদের প্রতিবেশী হয়তো কোনো একটি দেশের কারণে হয়তো তাকে মৃত্যুবরণ করতে হয় একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে। যা হোক, সেটা তো 7ই নভেম্বরের ব্যাপার, যেখানে সিপাহী জনতার বিপ্লব হয়েছিল এবং সিপাহীরা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে উল্লাস করেছিল, যেইটা আমরা পরবর্তীতে আবার লক্ষ্য করলাম এই আমাদের জুলাই আগস্টের বিপ্লবের সময়।
এখানে আমরা এটাও লক্ষ্য করেছি যে এখানে ওই একই অবস্থা, সেনাবাহিনীর মানে দক্ষ চিন্তাভাবনা, সেনাপ্রধানের দক্ষ চিন্তার কারণে কিন্তু একটা আপাতত সংঘর্ষের পরিস্থিতি থেকে দেশ রেহাই পেয়েছে এবং সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে আমাদের এই আন্দোলনকে শেষ পর্যায়ে এসে সমাপ্তি ঘটিয়েছে। তবে এই আন্দোলনের শুরুটা কোথা থেকে হয়েছিল? ইতিমধ্যে বলেছেন যে কোটা আন্দোলনের মাধ্যমে এটা শুরু হয়েছিল এবং তার যে ঘটনা পরম্পরা আমরা আমাদের ভিডিওতে দেখতে পাবো, সেই জন্য আমি এখানে বিশদ আলোচনা করছি না। আমরা আশা করব এই যুদ্ধে আমাদের যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের ত্যাগ আর তিতিক্ষার বিনিময়ে যে দেশটা আমরা পেয়েছি এই মুহূর্তে, সেটা যেন আগামীতে সুন্দরভাবে আমরা গড়তে পারি, এই জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি আশা করি যে আগামীতে আমরা সেই ঐক্যবদ্ধ থেকেই দেশকে সামনে এগিয়ে নিতে পারবো। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। আমাদের প্রথম ভাগের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের অনুষ্ঠানের একদম শেষ বক্তা রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালের এক্স সুপারিনটেন্ডেন্ট এবং আমাদের রাজশাহী বিএমের 2 বারের নির্বাচিত প্রেসিডেন্ট ডক্টর ওয়াসিম হোসেন স্যারকে আমি বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি। তিনি তার সমাপনী বক্তব্য শেষে আমাদের যে আহত হয়েছিল তাদের দ্রুত রোগ মুক্তির এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করবেন। থ্যাংক ইউ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মহান 7ই নভেম্বর বিজয় ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এই সভার সম্মানিত প্রধান অতিথি আমাদের রাজশাহী মেডিকেল কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর ফয়সাল আলম, উপস্থিত রাজশাহীর সম্মানিত সিভিল সার্জন, এখানে উপস্থিত রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ, চিকিৎসকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, আমি সকলকে আমার পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসলে 7ই নভেম্বরেরকে বলতে গেলে তার আগে 15ই আগস্ট আসবে, 15ই আগস্টকে বলতে গেলে তার আগে 71-এর মুক্তিযুদ্ধ আসবে। মোফাক্কার অনেকটাই বর্ণনা দিয়েছে, তার ভিতরে কিছু কিছু গ্যাপ আছে, আমি সেই গ্যাপগুলো একটু পূরণ করে দিব। আসলে যখন 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হয় তখন আমি রাজশাহী কলেজিয়েট স্কুলের 10ম শ্রেণীর ছাত্র ছিলাম। আমরা যখন 3রা মার্চ যখন পার্লামেন্টকে বয়কট করে দিল, পাকিস্তান সরকার পার্লামেন্ট অধিবেশনকে স্থগিত করে দিল, তখন রাজশাহীতে একটা বিরাট একটা গণ্ডগোল হলো এবং জনতার আন্দোলনের মুখে সেদিন অনেক গুলি চললো, কয়েকজন শহীদ হলো, আমাদের স্কুল সব বন্ধ হয়ে গেল, আমরা গ্রামের বাড়িতে ফিরে গেলাম। তারপরে তো মার্চ মাসের 25শে মার্চ ভয়াল রাতের পরে যুদ্ধ শুরু হলো, স্বাধীনতার যুদ্ধ। আমাদের তৎকালীন আওয়ামী লীগ নেতা এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জনাব মুজিবুর রহমান সাহেব, উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যেতে পারেননি। তাজউদ্দিন আহমেদ সাহেব টেক রেকর্ডার নিয়ে ওনার বাসায় গেছিলেন 25শে মার্চ রাতে, কিন্তু উনি রাজি হননি। ঘোষণা দিতে। তারপরে যাই হোক, যখন রাতে ক্র্যাকডাউন হয় তখন দিক বিদিক শূন্য হয়ে রাজারবাগে হামলা হলো, পিলখানায় হামলা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা হলো, প্রত্যেকটা ক্যান্টনমেন্টে যেখানে যেখানে হামলা হলো, মানুষ দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে শুরু করলো এবং তখনকার ছাত্র জনতা এটার বিরুদ্ধে অস্ত্র ধারণ করলো। ঠিক এই সময় যখন জাতি যখন দিশেহারা, তখন চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান বললেন, আমি মেজর জিয়া, আই রিভোল্ট, আমি বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি এবং আন্তর্জাতিক মহলকে আমাদেরকে সাহায্য দান করার জন্য আহ্বান জানাচ্ছি। যখন জিয়াউর রহমান এই ঘোষণাটা দিলেন তখন বাংলাদেশের মানুষ চিন্তা করলো যে আমরা একা নই, বাংলাদেশের সিপাহী জনতা, বিডিআর, ইপিআর, পুলিশ যে যেখানে ছিল সবাই মনে করলো যে না, আমরা একা নই, আমাদের সাথে সামরিক বাহিনী আছে। তখন এই ঘোষণাটা একটা বিদ্যুতের মতো কাজ করলো এবং মানুষের হতভগ্ন
হৃদয়ভগ্ন মানুষের মনে একটা আশার সঞ্চার করলো এবং মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। হ্যাঁ, এটা ঠিক যে শুধু জিয়াউর রহমানের ঘোষণাতেই মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়নি, এর পিছনে একটা বিরাট রাজনৈতিক প্রস্তুতি ছিল, কিন্তু এই ঘোষণাটা সেই রাজনৈতিক প্রস্তুতিটাকেই সম্পন্ন করেছিল, চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গেছিল। ঠিক এইটারই আমরা দেখতে পাই এই 24 জুলাই আগস্টের বিপ্লবে। এখানে 17 বছর ধরে 16 বছর ধরে রাজনৈতিক দলগুলা স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তারা একটা ক্ষেত্র তৈরি করেছিল। এই ক্ষেত্রটাকে তারা প্রস্তুত ক্ষেত্রতে এই ছাত্র শিক্ষার্থী জনতা তারা যখন সমবেত হয়ে গেল, তারা এর সঙ্গে যুক্ত হলো এবং এই আন্দোলনকে বেগবান করলো এবং তার ফলশ্রুতিতে আমাদের শত শত ছেলে জীবন দিল এবং এইটা একটা পূর্ণ পরিণতি লাভ করলো এবং স্বৈরাচারী হাসিনা সরকার দেশ ছাড়তে বাধ্য হলো। এটার পিছনে আমাদের গৌরবান্বিত সেনাবাহিনীর একটা বিরাট ভূমিকা ছিল। তারা ছাত্র জনতার বিরুদ্ধে পক্ষে এসে তারা আর গুলি চালাতে অস্বীকার করলো এবং শেখ হাসিনাকে বললেন, আপনাকে আমরা 45 মিনিট সময় দিলাম, এর ভিতরে আপনাকে দেশ ত্যাগ করতে হবে, তা নাহলে এই জনতা আপনাদেরকে পিষে মেরে ফেলবে। তখন তারা বাধ্য হলো দেশ ত্যাগ করতে। এখানে একটা কথা বলি, আজকে সমন্বয়করা বলছেন যে তারা এই সব কিছু করেছেন, এটা ঠিক না। সেদিন যে লক্ষ লক্ষ মানুষ ঢাকার রাজপথে গেছিল, তারা কারা? তারা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, তাদের নেতাদের আহ্বানে তারা গেছিল এবং হ্যাঁ, তারা নেতৃত্ব দিয়েছে, তারা এটা ঠিক। সেই জিয়াউর রহমান যেমন 71 সালে সেনাবাহিনীর পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছিলেন সেই রকমভাবে, কিন্তু এর পিছনে এদেশের আপামর জনসাধারণ, খেটে খাওয়া মানুষ, কৃষক, জনতা, শ্রমিক, শিক্ষক, বুদ্ধিজীবী, কর্মজীবী সকলেরই এখানে অবদান আছে। কাজে এইটা কারো একক অবদানে এই ঘটনা ঘটেনি। আমি ফিরে যাই 75-এর 15 আগস্টে। আপনারা কিন্তু সবাই বলেন যে 15 আগস্ট একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, একটা এই আসলে না, এইটা কিন্তু কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল না। আপনারা কিন্তু কেউ কোনোদিন আপনাদেরকে বলেনি বা কোনো জায়গায় আপনারা শুনবেন না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মিলিটারি অ্যাক্টই তৈরি হয়নি। সেনাবাহিনী কোন আইনের দ্বারা পরিচালিত হবে, তাদের কি ভবিষ্যৎ, তাদের প্রমোশন, পেনশন, পোশাক, ইউনিফর্ম, পদবি কোনো কিছু নির্ধারণ করেনি এইটা। অথচ 72 সালের 7ই জুলাই রক্ষী বাহিনী গঠন করে 8ই মার্চ রক্ষী বাহিনী অ্যাক্ট তৈরি করে তাদেরকে একটা পরিপূর্ণ তাদের চাকরি কাঠামো তৈরি করে, তাদের পোশাক, তাদের ভাতা, তাদের প্রমোশন সব কিছু দিয়ে একটা প্যারালাল সেনাবাহিনী ভারতের পরামর্শে গঠন করা হয়। আমাদের সেনাবাহিনীর পায়ের জুতা ছিল না, ঠিকমতো তারা খেতে পেত না, পোশাক পেত না, তাদের কোনো চাকরির কোনো ভবিষ্যৎ ছিল না। এই জন্য তাদের ভিতরে একটা চরম তাদের ভিতরে ক্ষোভ ছিল। তারপরে পাকিস্তান থেকে আসলো সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর ভিতরে ছিল 1100 জন অফিসার, আর আমাদের মুক্তিযোদ্ধা ছিল 300 অফিসার। এই 1400 অফিসারের ভিতরে 300 জন হলো মুক্তিযোদ্ধা অফিসার আর 1100 জন হলো পাকিস্তান প্রত্যাগত অফিসার। এইটার একটা দ্বন্দ্ব ছিল। এইগুলো নিরসনের জন্য সেনাবাহিনীর যারা অফিসার, মুক্তিযোদ্ধা অফিসার, তারা অনেকবার দেন দরবার করেছে, কিন্তু আর্মি অ্যাক্ট তৈরি করেনি। এই আর্মি অ্যাক্ট তৈরি হয়েছে 1975 সালে। আপনারা ইন্টারনেটে খোঁজ করে দেখতে পারেন, মিলিটারি অ্যাক্ট তৈরি হয়েছে 1975 সালে শেখ মুজিবের পতনের পরে। এই জন্য এই সেনাবাহিনী যখন রক্ষী বাহিনীকে প্রাধান্য দিল, সেনাবাহিনীকে কোনো গুরুত্বই দেয় না। এই ক্ষোভটার কারণেই সেনাবাহিনী কিন্তু দেখলো যে দেশে একদলীয় শাসন ব্যবস্থা, বাকশাল গঠন হয়েছে, কোনো রাজনৈতিক দল নাই, কোনো সংবাদপত্র নাই, মাত্র 4টা সংবাদপত্র, একটা মাত্র রাজনৈতিক দল, তারা এ দেশকে শাসন করছে। যেহেতু গণতান্ত্রিকভাবে, নিয়মতান্ত্রিকভাবে এই শাসন ব্যবস্থার কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা ছিল না, তাই সেদিন বীর মুক্তিযোদ্ধারা সেদিন এই 15 আগস্টের এই ঘটনা ঘটান। আমরা কোনো হত্যাকাণ্ডকেই আমরা সমর্থন করি না, কিন্তু এটা অনিবার্য ছিল তখন। সেই সময় এই হত্যাকাণ্ডটা অনিবার্য হয়ে গেছিল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। তারপরে আপনার রাষ্ট্র ক্ষমতায় তখনও কিন্তু জিয়াউর রহমান কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আসেনি। জিয়াউর রহমানকে বলা হয় যে শেখ মুজিবের হত্যাকারী। যখন ক্যান্টনমেন্টে জিয়াউর রহমান তো সেনাপ্রধান ছিলেন না, উনি কিন্তু সব থেকে সিনিয়র ছিলেন, কিন্তু তাকে সেনাপ্রধান করা হয়নি। এমএজি ওসমানীর পরামর্শে শফিউল্লাহকে সেনাপ্রধান করা হয়। ওনারা একই ব্যাচের ছাত্র ছিলেন।
কিন্তু জিয়াউর রহমানকে করা হয়নি। যখন সেনাপ্রধানকে যখন রাষ্ট্রপতি হত্যার খবর ক্যান্টনমেন্টে আসলো, জিয়াউর রহমান তখন সকালবেলা দাড়ি শেভ করছিলেন। ওনাকে যখন খবর দেওয়া হলো উনি বললেন, সো হোয়াট, ভাইস প্রেসিডেন্ট ইজ হিয়ার, তিনি দেশ পরিচালনা করবেন। উনি কিন্তু বলেননি যে শেখ মুজিবুর রহমান মারা গেছেন, চলো আমরা সবাই ক্ষমতা দখল করি, এই কথা কিন্তু উনি বলেননি। ওনার গণতন্ত্রের প্রতি অঢেল শ্রদ্ধা ছিল, এই জন্য তিনি এই কথা বলেননি। উনি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে যাননি। উনি যখন বঙ্গভবনে ডাকা হলো, মোস্তাক আহমেদকে যখন রাষ্ট্রপতি করা হলো, সেনাপ্রধানের সঙ্গে উনিও সেখানে গেছিলেন। এবং 26শে আগস্ট পর্যন্ত কি 25শে আগস্ট পর্যন্ত শফিউল্লাহ সাহেবই সেনাপ্রধান ছিলেন। জিয়াউর রহমানকে সেনাপ্রধান করা হয় 25 বা 26শে আগস্ট, এবং শফিউল্লাহ সাহেবকে রাষ্ট্রদূত করে দেশের বাইরে পাঠিয়ে দেয়। কারণ এমএজি ওসমানীকে তখন সামরিক উপদেষ্টা নিয়োগ করা হয়। উনি বললেন যে না, শফিউল্লাহকে আর সেনাপ্রধান রাখা ঠিক হবে না। জিয়াউর রহমান তখন সেনাপ্রধান তাকে নিয়োগ করা হয়। এবং এই 15ই আগস্ট আমি তখন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছি, কারণ 30শে আগস্ট আমাদের মেডিকেলের ভর্তি পরীক্ষা হয়েছিল। আমি তখন কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য গেছিলাম। 15ই আগস্ট যখন শেখ মুজিবকে হত্যা করা হলো, ওই দিন আমাদের কৃষি অনুষদে ভর্তি হওয়ার ডেট ছিল। আমরা সকালেই দেখলাম যে শেখ মুজিবুর রহমান নিহত হয়েছেন, সব কিছু বন্ধ হয়ে গেল, ট্রেন বন্ধ। আমরা ভয়ে ভয়ে রাত কাটালাম। তারপরের দিন আমরা ট্রেন ধরে আমি রাজশাহী ব্যাক করে আসলাম। তারপরে আবার নভেম্বর মাসে আবার 3রা নভেম্বরে যেহেতু এই সৈনিকরা রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক আহমেদকে ক্যান্টনমেন্ট, তারা বঙ্গভবন দখল করে তারা সেখানে অবস্থান করছিল, আর জিয়াউর রহমানের উপরে চাপ ছিল যে আপনি চেন অফ কমান্ড ফিরিয়ে আনেন। তারা কেন ওখানে থাকবে, আপনি তাদেরকে ফিরিয়ে আনেন, চেন অফ কমান্ড প্রতিষ্ঠিত করেন। যাই হোক, জিয়াউর রহমান হয়তো চেন অফ কমান্ডটা ঠিকমতো প্রতিষ্ঠিত করতে পারছিলেন না। এই জন্য খালেদ মোশাররফ, ইনি উচ্চাভিলাষী ছিলেন, ইনি এবং সাফায়েত জামিন, কর্নেল হায়দার, এরা তখন করলো কি, এরা পাল্টা কু করলো। 3রা নভেম্বর এরা জিয়াউর রহমানকে গৃহবন্দী করলো এবং খন্দকার মোস্তাক আহমেদের কাছে যে বলল যে আপনি জিয়াউর রহমানকে স্যাক করেন এবং খালেদ মোশাররফকে প্রধান সেনাপতি নিযুক্ত করেন। কিন্তু খন্দকার মোস্তাক কিছুতেই রাজি হননি, বলছে না, আমি জিয়াউর রহমানকে আমি সরাবো না এবং তোমাকেও আমি সেনাপ্রধান করব না। এই নিয়ে সে সেনাপ্রধান হওয়ার জন্যই দেন দরবার করছিল। এই সময় জিয়াউর রহমান কর্নেল তাহেরের সঙ্গে যোগাযোগ করেন, অথবা কর্নেল তাহের জিয়াউর রহমানের সঙ্গে যোগাযোগ করেন, এবং কর্নেল তাহের, যিনি 1972 সালে মেজর জলিলকে 72 সালে আপনার গণবাহিনী তৈরি হয়, মেজর জলিলকে 74 সালে ওনাকে বরখাস্ত করা হয়। উনি গণবাহিনীর সভাপতি ছিলেন, জাসদের সভাপতি ছিলেন, এবং কর্নেল তাহের সেনাবাহিনীর ভিতরে গণবাহিনী তৈরি করেছিল। এইটা কিন্তু একটা বেআইনি ছিল, কিন্তু এটাও অত সবাই জানতো না। এই কর্নেল তাহের তখন জিয়াউর রহমানের সঙ্গে যোগাযোগ করেন এবং উনি দেখেন যে এটাই একটা সুযোগ এনাকে সরানোর জন্য। এবং খালেদ মোশাররফরা কিন্তু মোস্তাক সাহেবকে কিন্তু রাষ্ট্রপতি থেকে সরানোর চেষ্টা করেননি। যখন উনি খালেদ মোশাররফকে সেনাপ্রধান করতে অস্বীকৃতি করেন, তখন সাফায়েত জামিলরা যে ওনার উপরে বন্দুক ধরে যে শালা তোমাকে গুলি করেই মারবো, উনি যে না, আমি জিয়াউর রহমানকে আমি করবো না, আমি রাষ্ট্রপতি থেকে পদত্যাগ করলাম। উনি রিজিগনেশন দিয়ে দিলেন রাষ্ট্রপতি থেকে আর কি। তখন একটা সাংবিধানিক শূন্যতা তৈরি হলো। তখন আর কি দেন দরবার আতাউল গনি ওসমানী দেন দরবার করে এটা ঠিক করার চেষ্টা করলেন, কিন্তু এরই ভিতরে হলো কি জেল হত্যা হয়ে গেল। জেলখানায় 4 নেতাকে হত্যা করলো এবং তারা তখন আর কি এরা মোস্তাক আহমেদ আবার রাষ্ট্রপতি হতে রাজি হলেন, কারণ সেনাপ্রধান হলে তাকে রাষ্ট্রপতি মানবে আর কি আপনার খালেদ মোশাররফ। তখন উনি আবার রাজি হলেন, কিন্তু মন্ত্রী পরিষদ তখন খন্দকার মোস্তাকের উপরে অনেক অভিযোগ শুরু করলেন যে আপনার জন্য জেল হত্যা হয়েছে, আপনি এইসব করতে পারেননি। আপনি তখন খন্দকার মোস্তাক আবার পদত্যাগ করেন। তখন বিচারপতি আহসানকে রাষ্ট্রপতি করা হয়। এই ফাঁকে কর্নেল তাহেরের নেতৃত্বে সিপাহী জনতার বিপ্লব সংগঠিত হয়। তারা জিয়াউর রহমানকে তার গৃহবন্দী থেকে নিয়ে এসে তারা হেডকোয়ার্টারে নিয়ে আসে এবং জিয়াউর রহমানের কাছে জাসদের লোকজন আসে এবং ওনাকে, যেটা মোফাক্কের বলল যে
শহীদ মিনারে নিয়ে যাওয়ার চেষ্টা হয়, কিন্তু জিয়াউর রহমান ততক্ষণে উনি বুঝে গেছেন দেশের পরিস্থিতি কি, ওনাকে 12 দফা দাবি দেওয়া হয়। এবং তখন সিপাহী সিপাহী ভাই ভাই কোনো অফিসার নাই, অনেকগুলো অফিসারকে হত্যা করে। তখন জিয়াউর রহমান আর সেখানে যাননি, ওনাদের এই 12 দফা প্রাথমিকভাবে উনি সম্মতি দিয়েছিলেন যে হ্যাঁ মানব, কিন্তু উনি আর ওখানে যাননি। তখন কর্নেল তাহের বুঝলো যে না, আমার দিন শেষ, আমি ব্যর্থ হলাম। আর এইদিকে খালেদ মোশাররফ এবং সাফায়েত জামিল এরা বঙ্গভবন ছেড়ে পালালো, এবং খালেদ মোশাররফ এবং আপনার কর্নেল হায়দার এদেরকে আমাদের শেরে বাংলা নগরে তখন 10 ব্রিগেডের হেডকোয়ার্টার ছিল, ওইখানে তাদেরকে ওই সেনাবাহিনীর জওয়ানরাই তাদেরকে ওনারা বুঝাতে পারলো না, ওনারা ওখানে ওনাদেরকে হত্যা করে ফেললো আর কি। তখন জিয়াউর রহমান নিজেকে সামরিক আইন প্রশাসক ঘোষণা করে উনি সেনাপ্রধানের দায়িত্ব নিয়ে আসলেন এবং আহসান সাহেব রাষ্ট্রপতি থাকলেন। এইভাবে জিয়াউর রহমান আপনার ক্ষমতায় আসলেন। কিন্তু ব্যাপারটা হলো কি, এখানে 3টা জিনিস হয়েছে। জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পরে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। উনি যে একদলীয় শাসন ব্যবস্থা ছিল, এই শাসন ব্যবস্থাটাকে থেকে উনি বহুদলীয় গণতন্ত্রে নিয়ে আসেন। এবং তখন 79 সালে, তার আগে 77 সালে প্রেসিডেন্ট নির্বাচন হয়। সেখানে বিরোধী দলের পক্ষ থেকে আতাউল গনি ওসমানী উনি অংশগ্রহণ করেন, গণতান্ত্রিকভাবে উনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। 79 সালে পার্লামেন্ট নির্বাচন হয়। পার্লামেন্ট নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করে। জামাত ইসলামী নিষিদ্ধ ছিল, তারাও তখন আইডিএল নামে তারা অংশগ্রহণ করে এবং তারা সম্ভবত 16টা না 18টা সিট পেয়েছিল আর কি। আর 207টা সিট পেয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জিয়াউর রহমানের আসার পরে সেনাবাহিনীতে চেন অফ কমান্ড উনি ফিরিয়ে আনেন। তারপরে উনি দেশের গঠনের দিকে মনোনিবেশ করেন। দ্রব্যমূল্য এগুলো বৃদ্ধি হয়ে গেছিল, উনি বৈদেশিক সাহায্যের ব্যবস্থা করেন। ইসলামী মুসলিম রাষ্ট্রগুলোর সঙ্গে উনি সম্পর্ক গড়ে তোলেন এবং বিশ্বব্যাংক, IMF এরা সব বন্ধু রাষ্ট্রগুলো তারা সাহায্য সহযোগিতা করতে লাগলো। উনি দেশের খাদ্য উৎপাদনকে দ্বিগুণ করার জন্য খাল কাটা কর্মসূচি গ্রহণ করেন এবং 1 বছরেই খাদ্য উৎপাদন প্রায় দ্বিগুণ বৃদ্ধি পায়। যাই হোক, এইভাবেই জিয়াউর রহমান দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু এবং আপনারা জানেন যে জিয়াউর রহমানের সময় জাতিসংঘের অস্থায়ী নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ বাংলাদেশ লাভ করে জাপানকে পরাজিত করে। এই অবস্থায় যখন দেশটা অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছিল, খাদ্য স্বয়ংসম্পূর্ণ হতে যাচ্ছিল, পররাষ্ট্রনীতি অগ্রগতি হচ্ছিল, দেশের সমস্ত ক্ষেত্রে অগ্রগতি হচ্ছিল, সেই সময় আন্তর্জাতিক ষড়যন্ত্রে, বিশেষ করে ভারতের ষড়যন্ত্রে জিয়াউর রহমানকে একদল বিপদগামী মুক্তিযোদ্ধা অফিসারকে দিয়েই চট্টগ্রামের সার্কিট হাউসে 30 মে ওনাকে হত্যা করা হয় এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পথটা রুদ্ধ হয়ে যায়। পরবর্তীতে তো আপনারা জানেন যে ৭ সরকার আসলো এবং এরশাদ সাহেব তাকে সরিয়ে দিয়ে আবার সামরিক শাসন করে গণতন্ত্র আমাদের হারিয়ে গেল। তারপরের ইতিহাস আপনারা সব জানেন। আমি আর বেশি কিছু বলতে চাই না। আমি এইটুকুই বলতে চাই যে আজকে আমরা যে অবস্থায় আসছি, এখন কিন্তু আমাদের গণতন্ত্র কিন্তু এখনও আমাদের নিরাপদ নয়। অনেক ষড়যন্ত্র চলছে, আমাদেরকে অনেক ধৈর্যশীল হতে হবে। আপনাদের বুঝতে হবে এখনই কিন্তু কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই। কাজেই আমাদেরকে সমস্ত বিরোধী দলগুলা আমাদের নিজেদের ভিতরের ভেদাভেদগুলোকে ভুলে যে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসতে হবে। এই জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমি আজকে পাইনি, এই পোস্টিং আমার হয়নি, এই ট্রান্সফার হয়নি, এই প্রমোশন হয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তো আরও 4 বছর হতো না আপনাদের কাছে। আপনাদের একটু ধৈর্য ধারণ করতে হবে, অন্তত 1টা বছর ধৈর্য ধারণ করেন, দেখবেন আপনাদের সব কিছুই কাঙ্ক্ষিত আপনারা পাবেন। এই জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করে, এই দেশ আমার আপনার সকলের। এখানে আমি আরেকটা জিনিস বলতে চাই, আপনারা কে সাচিব করেছিল, কে শিবির করেছিল, কে ড্যাব করেছিল, এইরকম ভেদাভেদ করবেন না। আপনারা যারা আপনাদের ক্ষতি করেছে, যারা ডিস্টার্ব করেছে, যারা আপনাদেরকে কষ্ট দিয়েছে, তাদের আমরা বিচার করব, তাদের শাস্তি দিব। কিন্তু সাধারণ ডাক্তারদেরকে আপনারা এইভাবে বিভাজিত করবেন না। এই আহ্বান জানিয়ে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি, বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে, এই শহীদদের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আমি দোয়া পরিচালনা করব। আপনারা সবাই একবার আস্তাগফিরুল্লাহ পাঠ করেন, সূরা ফাতিহা একবার পাঠ করেন, 3 বার
সূরা ইখলাস পাঠ করেন, দরুদ শরীফ একবার পাঠ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, আমরা কতিপয় গুনাহগার বান্দা এখানে আলোচনা করেছি আমাদের বাংলাদেশের উপরে। রব্বুল আলামিন, আমরা এখানে কতিপয় গুনাহগার বান্দা, আমরা আস্তাগফিরুল্লাহ পড়েছি, সূরা ফাতিহা পড়েছি, সূরা ইখলাস পড়েছি, দরুদ শরীফ পড়েছি। এর ভুল ত্রুটিকে ক্ষমা করে হাদিয়া শতকোটি গুণ বাড়িয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে পৌঁছে দিন রব্বুল আলামিন। ইয়া রব্বুল আলামিন, এর বরকতে যত নবী রাসূল সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে সকলের কবরে পৌঁছে দিন। খাস করে যারা ৭১-এর মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, যারা 15ই আগস্টে যে সমস্ত মানুষ জীবন দিয়েছে, যারা ৭ই নভেম্বরে যারা জীবন দিয়েছে, যারা 24-এর গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, তাদের সকলকে আপনি জান্নাতবাসী করুন রব্বুল আলামিন। ইয়া রব্বুল আলামিন, তাদেরকে সকলকে আপনি ক্ষমা করে দিন রব্বুল আলামিন। তাদের কবরে বেহেশতি বিছানা বিছাইয়ে দিন, তাদেরকে বেহেশতি রিজিক দান করুন ইয়া রব্বুল আলামিন। তাদের শোক সত্য পরিবারকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন ইয়া রব্বুল আলামিন। আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য তৌফিক দান করুন। আমাদের দেশের অশান্তিকে দূর করে দিন। আমাদের দেশে আপনি খাস রহমত খায়ের বরকত দান করুন ইয়া রব্বুল আলামিন। আমাদের ভিতরের ভেদাভেদ হিংসা বিদ্বেষকে আপনি দূর করে দেন। আমরা যেন সুন্দর সুষ্ঠু একটা বাংলাদেশ গঠন করতে পারি রব্বুল আলামিন। গণতান্ত্রিক পদ্ধতিতে যেন আমরা ফিরে যেতে পারি, তার তৌফিক দান করেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আমরা গুনাহগার, আপনি আমাদের গুনাহসমূহকে মাফ করে দেন রব্বুল আলামিন। আপনি রহমান, আপনি দয়া আমাদের উপরে নাজিল করুন রব্বুল আলামিন। আপনি গফুর রহিম, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে দেন, আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদের মা বাপকে মাফ করে দেন, আমাদের পরিবার পরিজনের উপরে আপনার খাস রহমত নাজিল করুন ইয়া রাব্বুল আলামিন। যারা এই 24-এর গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদেরকে সুস্থতা দান করেন, যারা জটিলভাবে যারা অসুস্থ হয়েছে তাদেরকেও আপনি শেফা দান করেন রাব্বুল আলামিন। তাদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন। আমাদেরকে ক্ষমা করুন, আমাদের প্রতি দয়া করুন, আমাদের উপরে আপনার খাস রহমত নাজিল করুন রাব্বুল আলামিন। আপনি আমাদের এই সম্মিলিত মোনাজাতকে আপনি কবুল করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি আসহাবি আজমাইন। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহাইতাহু মিন্না ফাআহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া আখিরু কালমা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। থ্যাংক ইউ স্যার। আমাদের স্যারের বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানের প্রথম ভাগ শেষ হলো। আমরা এখন দ্বিতীয় ভাগে প্রবেশ করব। আমাদের এই অনুষ্ঠানের প্রথম ভাগে আমি দর্শকদেরকে ধন্যবাদ জানাতে চাই তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে, সক্রিয় অংশগ্রহণ করার জন্য।